আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমিও বেশ ভালো আছি। আমরা আজকে বিন্যাস অধ্যায়ের ৩য় পর্ব নিয়ে আলোচনা করব। আমরা এর পূর্বে ২টি পর্বে বিন্যাস সংক্রান্ত বেশ গুরুত্বপূর্ণ আইডিয়া শেয়ার করেছি। আমরা আজকে নতুন আরও একটি আইডিয়া আপনাদের সাথে শেয়ার করব। এই জন্য আজকের ক্লাসটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আরেকটি বিষয়, আপনি যদি এই পর্বটি এই প্রথম দেখেন তাহলে রিকোয়েস্ট করব বিগত ২টি পর্ব অবশ্যই দেখে নেবেন, কারণ বিগত যে ২টি পর্ব রয়েছে সেই ২টি পর্বের সাথে এই পর্বের যথেষ্ট যোগসাজশ রয়েছে। শুরুতে আমাকে একটু কমেন্টে নিশ্চিত করুন যে আমাকে আপনারা যে কাজটা করেছিলাম, যাদেরকে নিয়ে আমরা বিন্যাস তৈরি করেছিলাম, এই প্রত্যেকটা ক্ষেত্রে একটা জিনিস লক্ষ্য করেন, অথবা আপনি চাইলে পিছনের দিকে একটু এগোতে পারেন। পিছনে যতগুলো সংখ্যার আমি বিন্যাস করেছিলাম, যেমন আমি পেন নিয়ে কথা বলেছিলাম, তাই কিনা, অর্থাৎ বিগত যতগুলো আমি সমাবেশ করে বিন্যাস করেছি, এই প্রত্যেকটার ক্ষেত্রেই আমি যদি হলিডে বলি, হলিডে দেখেন এরা প্রত্যেকের ক্ষেত্রে একটা জিনিস কমন ছিল, যে এখানে যে উপাদানগুলো ছিল প্রত্যেকটি উপাদান শুধু একবার ছিল। কয়বার ছিল? একবার ছিল। আপনি যদি হলিডে দেখেন, এখানেও এই পুরো যে আমার 7টি উপাদান রয়েছে, এই 7টি উপাদানের প্রত্যেকটাই ভিন্ন ছিল। অর্থাৎ আমি গত ক্লাসগুলিতে যে যেগুলো নিয়ে আমি বিন্যাস সাজিয়েছি, তারা প্রত্যেকেই ভিন্ন উপাদানগুলোর ক্ষেত্রে আমি বলছি, তারা প্রত্যেকেই কী ছিল? ভিন্ন ভিন্ন ছিল। এখন আপনার যদি আমার কথার সাথে দ্বিমত থাকে, তাহলে অনুরোধ হচ্ছে আপনি পিছনের অঙ্কগুলো, আপনার হাতে বই রয়েছে, মুহূর্তে একটু পিছনের অঙ্কগুলো দেখে নিতে পারেন। ওকে, তবে আজকে আমরা যে অঙ্ক করতে যাচ্ছি, অর্থাৎ যে নিয়মটির সাথে আপনাদের পরিচিত করাতে যাচ্ছি, সেটিতে আমরা দেখতে পাবো যে একটা শব্দে একাধিক উপাদান থাকতে পারে, একাধিক সেম উপাদান থাকতে পারে। যেমন আমি যদি অ্যাপল লিখি, তাহলে লক্ষ্য করে দেখেন অ্যাপলে পি দুটো আছে, উপাদান দুটো রিপিট হয়েছে। দেখেন পি হচ্ছে দুটো, রাইট? ওকে, তাহলে লক্ষ্য করে দেখুন যে এই টাইপের অঙ্ক আমরা যখন সমাধান করতাম, তখন আমাদের একটা সূত্র ছিল এন পি আর, এন ফ্যাক্টোরিয়াল বাই এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল। ক্লিয়ার? এই সূত্রটাকে আমরা ব্যবহার করতাম। কিন্তু যখনই কোনো অঙ্কে দেখবেন উপাদান রিপিট হবে, কি হবে? রিপিট হবে, অর্থাৎ রিপিটেড থাকবে, তখন মনে রাখবেন যে এই সূত্রটি আর ব্যবহার করা যাবে না। তাহলে তখন আপনি কি করবেন? তখন আপনার কাজ হচ্ছে যে একটি নতুন সূত্র আপনাকে ব্যবহার করতে হবে। এই সূত্রটি আমি নর্মালি যদি বলি যে এন এ আর এর ক্ষেত্রে ধরেন সূত্রটা এরকম হবে, যে এটার সময় এটা ইউজ করতাম, এখন এরকম হবে পি কিউ আর, অর্থাৎ এরকম হবে, অর্থাৎ টোটাল যে উপাদান সেটা বসাবেন। এবং এখানে যেহেতু এরা কোনোটাই রিপিট ছিল না, যার কারণে আমরা এই সূত্রটাকে ইউজ করতাম। কিন্তু আজকে যে কাজটা করতে হবে, আমাদের মোট বিন্যাস বের করার ক্ষেত্রে যদি কি থাকে? রিপিট থাকে। যদি কি থাকে? রিপিট থাকে, তাহলে আমরা কি করব? এই সূত্রটাকে ব্যবহার করব। অবশ্যই আপনার মাঝে প্রশ্ন তৈরি হতে পারে, কেন এই সূত্রটি দিয়ে হবে না, কেন এই সূত্রটি ব্যবহার করতে হবে, সে ব্যাপারে আমরা আলোচনা করতে পারি যে আসলে কেন এমনটা ঘটে। ক্লিয়ার? ওকে,
আপনারা আরেকটা জিনিস জানেন যে সাধারণত ধরুন কোনো একটা উপাদান মানে যাকে নিয়ে আমি বিন্যাস করব, তার উপাদান যদি আমি এখানে উপাদান সংখ্যা হচ্ছে আমার কত, এখানে 3, n এর মান হচ্ছে 3, এবং আমি যদি সব কয়টা নিয়ে বিন্যাস করি সেখানেও আমাদের r এর মান সেম থাকে, সেক্ষেত্রে আমাদের মোট বিন্যাস হয়ে থাকে। এটা আমরা বিগত ক্লাসগুলিতে বলেছি যে সেক্ষেত্রে আমাদের মোট যে বিন্যাস হয় সেটি মূলত হয় n ফ্যাক্টোরিয়াল, অর্থাৎ সরাসরি 3 ফ্যাক্টোরিয়াল। এটা একটা কমন কনসেপ্ট যে যে কটা উপাদান আছে আমি যদি সবকটি উপাদানকে নিয়ে কি করি, সবকটি উপাদানকে নিয়ে যদি আমি বিন্যাস করি তাহলে আমার বিন্যাস সংখ্যা হবে কত, 3 ফ্যাক্টোরিয়াল। এটি একটি কমন কনসেপ্ট যেটি আমরা বিগত ক্লাসগুলিতে শিখেছি। ওকে, এবার লক্ষ্য করেন যে আমাদের এই সূত্রটি এই ক্ষেত্রে রিপিট, উপাদান যখন রিপিট হচ্ছে তখন এই সূত্রটি আমরা কেন ব্যবহার করব সেটি নিয়ে আমরা একটু কথা বলি। প্রথমত হচ্ছে ধরুন অ্যাপল শব্দটাকে যদি আমরা সাজাই, সবকটি উপাদান নিয়ে সাজাই, তাহলে এটা অ্যাপল শব্দটার ক্ষেত্রে আমার যে উপাদান হবে, লক্ষ্য করে 1টা 2টা 3টা 4টা 5টা, 1টা 2টা 3টা 4টা 5টা হবে। সবচেয়ে ভালো হয় আমি আপনাদের বোঝানোর জন্য অ্যাপল নাম দিয়ে সরাসরি এটি দিয়ে আমি কনসেপ্টটা বোঝাই, কারণ আগে তো সরাসরি আপনাদের মতো করে বুঝতে হবে, তারপর আমরা জটিল বিষয়ের দিকে এগোবো, তাই না? ওকে, এখানে ধরুন অ্যাপ কনসেপ্টটা আছে। অ্যাপকে যদি আমরা নর্মালি যদি ধরেন এটা উপাদান যে দুটো পি আছে ওটা ভুলে যান, আমরা নর্মালি যদি সাজাই তাহলে দেখেন অ্যাপ শব্দটাকে এভাবে আপনি সাজাতে পারেন। এই পিটাকে এই পাশে নিয়ে এটা এই পাশে দিয়ে সাজাতে পারেন, কিন্তু বড় কথা হচ্ছে দেখুন তাতে কোনো পার্থক্য বোঝা যায় না। ঠিক আছে, পার্থক্য বোঝার জন্য এটা আমি 1 দিলাম, এটা 2 দিলাম, তাহলে এটাকে এই পাশে আনলে এটা 2 হয়ে গেল, এটা 1 হয়ে গেল, অন্তত আপনাকে বোঝার জন্য বলছি। এখন লক্ষ্য করে দেখুন আমরা যদি আরও সাজাই, ধরুন P1কে শুরুতে রেখে আমি সাজালাম, তারপরে তাহলে থাকবে কি A আর P2, আর আমরা এখানে আরেকটা কাজ করতে পারি, P2কে শুরুতে রেখে আমরা সাজাতে পারি, আর আরেকটা কাজ করতে পারি সেটা হচ্ছে দুটোকে P1 এবং P2 দুটোকে শুরুতে রাখতে পারি, তাহলে P2 এদের মাঝে P2কে আগায় নিলাম, P1কে পরে নিলাম, এভাবে। অর্থাৎ আমাদের এখানে যেহেতু সরাসরি উপাদান n সমান, এখানে n সমান হচ্ছে আমার 3, তাহলে স্বাভাবিকভাবে আমাদের বিন্যাস হওয়ার কথা যেটা আনুমানিক সেটা হচ্ছে 3 ফ্যাক্টোরিয়াল সমান 6, অর্থাৎ আমার 6টি বিন্যাস সংখ্যা হওয়ার কথা পূর্বের নিয়মে। কিন্তু আমি পূর্বের এই নিয়মটাই আমি বলছি যে কোনো উপাদান রিপিট থাকলে পূর্বের এই নিয়মটাই ব্যবহার করতে পারবো না। এখন একটা প্রশ্ন ছিল কেন আমরা এটি পারবো না, এই ব্যাখ্যাটাই আমরা করছি। দেখেন আমাদের এখানে আমি যদি বলি যে এই দুটো বিন্যাস কিন্তু সেম বিন্যাস, কারণ কি আপনি তো পরীক্ষার হলে P1 আর P2 এই কথাটা থাকবে না, থাকবে বলুন? থাকবে না। তার মানে কি আমার বিন্যাস হতে গেলে সম্পূর্ণ ভিন্ন হতে হবে, কিন্তু এটা আর এটা কিন্তু সেম, এ এরপর দুটো পি, এরপর দুটো পি, যদিও আমি 1 2 দিয়ে আপনাদের বুঝিয়েছি যে এটা ট্রান্সফার করছি, কিন্তু বাহ্যত দৃশ্যত দেখুন এটার কোনো চেহারার পরিবর্তন হয়নি, রাইট? তার মানে কি এখানে আমার মূলত একটা, আমি যদি এখানেও এটা মুছে দেই তাহলেও দেখুন এখানেও কিন্তু পিএপি এখানে মূলত কিন্তু আমার বিন্যাস একটি দেখতে পাচ্ছি, রাইট? এখানেও আমরা কয়টি দেখতে পাচ্ছি? একটি বিন্যাস দেখতে পাচ্ছি। আমি যদি এখানেও এটা তুলে দেই তাহলে দেখুন
আমি এখানে যে বিন্যাস সংখ্যা আসলে যেটিকে দুটো বলছিলাম সেটি মূলত আসলে একটি। তার মানে যেখানে আমার 6টা হওয়ার কথা সেখানে আমার মোট বিন্যাস হচ্ছে কয়টা? মোট বিন্যাস হচ্ছে আমার 3টা। দেখুন, তাহলে আমি যদি এই নিয়মে যদি অঙ্কটা করি তাহলে তো উত্তর চলে আসবে কত? 6। কিন্তু বাস্তবে উত্তর কত আমার? 3। এই কারণে আমি সরাসরি এন পি আর সমান সমান এন ফ্যাক্টোরিয়াল বাই এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল এই সূত্রটাকে ব্যবহার করতে পারবো না। কখন? যখন কোনো উপাদান আমি যাকে বিন্যাস হিসেবে সাজাবো তার উপাদানগুলো যদি রিপিট থাকে। কথাটা ক্লিয়ার? আপাতত এই প্রশ্নের জবাবটা দেন যে আমরা কেন উপরের সূত্রটা ব্যবহার করতে পারছি না, সেটির ব্যাপারে আপনি যদি আমার সাথে একমত থাকেন দ্রুত ইয়েস লিখে কমেন্ট করুন, আর যদি দ্বিমত পোষণ করেন তাহলে নো লিখে কমেন্ট করুন প্লিজ। ওকে, তার মানে এবার এই সূত্রটা আমরা ব্যবহার করে সরাসরি এই সঠিক মানটা আমরা পাবো। কিভাবে? লক্ষ্য করে, এখানে পি কিউ আর এরা মূলত কারা? এরা জাস্ট একটা কোড ইউজ করা হয়েছে। এরা মূলত যেমন এখানে যদি ধরুন একাধিক সংখ্যক সেম আছে তখন প্রথম সেমটাকে পি দ্বারা প্রকাশ করব, দ্বিতীয় সেম উপাদানগুলো কিউ দ্বারা প্রকাশ করব, তৃতীয়টা আমার কি আর দ্বারা প্রকাশ করব, জাস্ট এইটুকুই। তার মানে লক্ষ্য করে দেখুন আমাদের সবকটা উপাদান যেখানে সরাসরি এই 3 ফ্যাক্টোরিয়াল হওয়ার কথা ছিল, অর্থাৎ এখানে কি 3 ফ্যাক্টোরিয়াল হওয়ার কথা, উপাদান 3টা, কিন্তু আমরা সরাসরি এটা উত্তর লিখতে পারবো না। আমাকে কি করতে হবে? এখানে পি দুটো আছে, তার মানে একটা দুটো, এই 2 দিয়ে আমাকে ভাগ করতে হবে। আগের নিয়মে 3 ফ্যাক্টোরিয়াল উত্তর হতো, কিন্তু যখন রিপিট থাকতেছে তখন এখানে যদি 3টা বর্ণ থাকতো তাহলে আমি 3 দিয়ে ভাগ দিতাম, অর্থাৎ 3 ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ দিতাম। এখানে যদি আরও দুটো ধরেন এল থাকতো, এল থাকতেই পারতো, তখন আমি আরও 2 ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ করতাম। যদি 3টা থাকতো তাহলে আমি 3 ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ করতাম। এখানে ধরুন আরও এম থাকলো দুটো, তাহলে আমি আরও 2 ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ করতাম। ক্লিয়ার? যেহেতু এরা নেই এদের চিন্তা বাদ দিতেছি, আমরা প্রদত্ত অঙ্কটা নিয়েই কথা বলবো। তাহলে একে যদি আমরা সমাধান করি তাহলে দাঁড়াচ্ছে কি, এখানে 6 2 ফ্যাক্টোরিয়াল সমান 2, কাটাকাটি করলে 3, অর্থাৎ আমাদের সঠিক বিন্যাসটা চলে আসতেছে কোনটা? 3। এটি হচ্ছে আমাদের উত্তর। এই কারণে আমরা যখন উপাদান রিপিট থাকবে তখন আমরা রিপিট উপাদানগুলো দিয়ে মূল যে বিন্যাসটা আগে শিখেছি সেটাকে কি করতে হবে? ভাগ করতে হবে। এবার আমাকে একটু কমেন্টে জানান যে এই আইডিয়াটুকু আপনি ভালোভাবে বুঝতে পেরেছেন কিনা। যদি বুঝতে পারেন তাহলে দ্রুত ইয়েস লিখে কমেন্ট করুন প্লিজ। ওকে, তাহলে একের পর এক আমরা এখন কিছু ম্যাথ করব। যেমন এখানে অ্যাপল শব্দটা আছে, অ্যাপল শব্দটা আছে, একে এর বিন্যাস কত হবে? প্রথমত দেখতে হবে এখানে
আমার মোট বিন্যাসের সূত্রে এখানে মান কি কি আছে? প্রথমত হচ্ছে আমার মোট n সংখ্যা হচ্ছে কত? 1 2 3 4 5টা, এটা হচ্ছে n এর মান, রাইট? আর এখানে p এর মান, p আছে কয়টা? 2টা। এটা একটু দেখতে হবে রিপিট যারা আছে তারা কয়টা কয়টা করে আছে, ক্লিয়ার? তাহলে আপনি দেখবেন যে মোট উপাদান হচ্ছে কয়টা? 5টা, আর এখানে p রিপিট হয়েছে 2টা। ওকে, আপনার শুধু এটাই দরকার। তাহলে মোট উপাদান 5, তার মানে 5 ফ্যাক্টোরিয়াল, রিপিট হচ্ছে 2টো, তার মানে ওই 2 দিয়ে 2 ফ্যাক্টোরিয়াল করে ভাগ করতে হবে। তাহলে 5, আমি যদি 5 ফ্যাক্টোরিয়ালে মান বসাই তাহলে হচ্ছে 120, তাহলে 2 দ্বারা ভাগ করলে আমার উত্তর হচ্ছে কত? 60। অর্থাৎ এটি হচ্ছে আমাদের উত্তর, ক্লিয়ার? খুবই সহজ অঙ্ক। এবার আমরা ঠিক তারপরে যাচ্ছি। এখানে আরো কিছু এই টাইপের আছে, যেমন ঢাকা আছে। ঢাকা দেখেন, এটাও সেম। এখানে n হচ্ছে কয়টা? 1টা 2টা 3টা 4টা 5টা, যদিও সেম এই কারণেই এখানে দেওয়া হয়েছে। আবার a আছে কয়টা? a আছে 2টা, তার মানে কি এটার উত্তরও আমাদের সেম হবে, কারণ উপাদান 5টা, 2টা, সেম। যেমন এখানে আরেকটা শব্দ আছে টোটাল। টোটাল দেখেন, এখানে উপাদান হচ্ছে 1টা 2টা 3টা 4টা 5টা, আর এখানে দেখুন টি আছে কয়টা? টি আছে 2টা, তাহলে এটাও সেম উত্তর হবে, মোট বিন্যাস একই হবে। একইভাবে যেমন এখানে এ ওয়ার আছে, এখানে n এর মান কয়টা? 5টা, আর এ আছে 2টা, এ হচ্ছে আমার কয়টা? 2টা, তাহলে একইভাবে এটি উত্তর হবে। তারপরে কি এই টাইপের অঙ্কগুলো সেম। লিডার শব্দ আছে, দেখেন লিডার। লিডার শব্দটিকে কত উপায়ে বিন্যস্ত করা যায়, সাজানো যায়। আপনাকে আগে দেখতে হবে উপাদান সংখ্যা কয়টা আছে। 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, 6 ফ্যাক্টোরিয়াল। ওকে, তারপর দেখতে হবে এখানে এল কি রিপিট আছে? নাই। ই রিপিট আছে? আছে। তাহলে ই আছে কয়টা? 2টা। ওকে, ই হচ্ছে 2টা, আরও রিপিট আছে এ নেই, ডি নেই, আর নেই। তাহলে আপনাকে মোট বিন্যাস যেটা বের করতে হবে, মোট বিন্যাস। তাহলে মোট বিন্যাসটা কিভাবে বের করবেন? উপরে 6 ফ্যাক্টোরিয়াল, নিচে 2 ফ্যাক্টোরিয়াল, যেহেতু এখানে উপাদান 2টা। তাহলে আমাদের 6 ফ্যাক্টোরিয়াল এটা হচ্ছে 720, আর এটা হচ্ছে 2। তাহলে আমরা সরাসরি এটা কেটে ফেলি। কেটে ফেললে কত হচ্ছে? 3 হাতের 1 6, 300। ওকে, 360। কথাটা ক্লিয়ার? তাহলে আমাদের এটি হচ্ছে উত্তর। এবার এরপরই যেটা বলা হচ্ছে যে এরকম আরো কয়েকটা আছে, যেমন ক্রিয়েট। এটাও সেম, কারণ আমার n হচ্ছে কয়টা? উপাদান হচ্ছে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা। আজানটা একটু শেষ হয়ে যায়। এটার উত্তর আমাদের সেম হবে। যেমন এই জায়গায় অফিস আছে, তাই না? অফিস, এই ক্ষেত্রে আমাদের একই হবে। 1 3টা 6টা, n হচ্ছে 6টা, আর f হচ্ছে এখানে কয়টা? 2টা। ক্লিয়ার? অর্থাৎ উপাদান 6টা, আর এফ রিপিট আছে 2টা, তার মানে সেম উত্তর হবে। ক্লিয়ার?
তাহলে এই টাইপের অঙ্কগুলো আমরা ইনশাল্লাহ পারবো। এখন যদি এমন পরীক্ষায় প্রশ্ন আসে, ধরেন এখানে ক্যালকাটা, ক্যালকাটা এটা আসলো, এরপরে আসলে আমেরিকা, এখন বলা হলো কোনটার, মানে যেমন এই প্রশ্নে বলা হচ্ছে যে একটার দুটোর বিন্যাস করার পর দেখা যাচ্ছে যে কোনটার মানে দেখা যাচ্ছে যে ক্যালকাটার বিন্যাস সংখ্যা আমেরিকার শব্দগুলোর যে বর্ণগুলো একত্রে বিন্যাস সংখ্যার কত গুণ, কথাটা অর্থাৎ এর কত গুণ সেটা আপনাকে বের করতে হবে। এখন সেটা বের করার জন্য আপনাকে কি করতে হবে, আপনাকে প্রথমত যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এই জায়গাটায় আপনাকে দুটোর বিন্যাসটা বের করে নিতে হবে। ওকে, দুটোর বিন্যাসটা তাহলে আমরা যদি বের করে নিই তাহলে প্রাথমিক তথ্যগুলো কি কি, 1 2 3 4 5 6 7 8, আমার n হচ্ছে কত 8। তাহলে রিপিটেড কি কি আছে, সি আছে দুটো, ওকে, তাহলে সি আছে দুটো ব্যাস, তারপর এ আছে দুটো, এ আছে দুটো, ওকে, এল নেই, ইউ টি, আমার টি আছে কয়টা, দুটো। এটাই হচ্ছে আমার তথ্য, ওকে। এবার আমরা যদি একে যাচাই করি তাহলে এখানে 3 6 7টা, এন এর মান হচ্ছে কত 7, এ হচ্ছে আমার কয়টা, দুইটা, ওকে, এম রিপিট নেই, ই রিপিট নেই, আর রিপিট নেই, আই সি এগুলো কি আমার রিপিট নেই। তাহলে এবার এখানকার তথ্য পেলাম এই। এবার আসুন আমরা যদি দুটোর তথ্য দাঁড় করাই, আসলে কোনটা কার কত গুণ হয়, যেমন এখানে n 8 ফ্যাক্টোরিয়াল, তাহলে 2 ফ্যাক্টোরিয়াল, এখানে a দুটো, আবার 2 ফ্যাক্টোরিয়াল, t দুটো, আবার 2 ফ্যাক্টোরিয়াল, ওকে। এবার আসেন এটাকে দেখি, এটা কি সরাসরি 7 ফ্যাক্টোরিয়াল আর নিচে হচ্ছে 2 ফ্যাক্টোরিয়াল, ওকে। এবার তাহলে আমরা দুটোরই অঙ্ক পাশাপাশি একটু সলভ করি। এখানে যদি এটি সলভ করি দেখেন, তবে কোনটার কত গুণ এটার ক্ষেত্রে একটা সহজ উপায় আছে, যে এরকম এটাতে বানালে বোঝা যাবে, সরাসরি বোঝা যাবে। যেমন আমি যদি এটা 7 ফ্যাক্টোরিয়াল, যেমন 8 ফ্যাক্টোরিয়ালকে যদি আমি ভাঙাই, 8 ফ্যাক্টোরিয়ালকে যদি আমি ভাঙাই তাহলে কিভাবে ভাঙাবো, 8 7 এইভাবে একদম ডট ডট দিয়ে ভাঙাবো। তার চেয়ে যদি আমি এটাকে এভাবে ভাঙাই, তাই কিনা, তাহলেও কিন্তু ভাঙানো যাবে, তাই কিনা। আমি এই টাইপের যখন কোনটা কতটার কত গুণ, এই টাইপের অঙ্কে এই কাজটাই আপনি করবেন, এতে করে লাভ আছে। লাভটা কি দেখেন, আমি 8 ভাঙায় পরেরটুকু আর ভাঙালাম না, এটাও তো 7 ফ্যাক্টোরিয়াল হবে, কারণ হচ্ছে এটা তো গিয়ে গিয়ে একদম 1 পর্যন্ত থাকবে, তাহলে 7 থেকে 1 পর্যন্ত থাকলে ওটা 7 ফ্যাক্টোরিয়াল। তাহলে দেখেন আমি এগুলি ভাঙিয়ে ফেলি, এটা 2, এটা 2, আর এটা 2 ফ্যাক্টোরিয়ালই রাখলাম, এই দুটো ভাঙালাম, এটা ভাঙালাম না, তাহলে আমি কি হবো, এটা এর মতো হয়ে গেল। তাহলে দেখেন এই 4 দিয়ে 8কে ভাঙালে থাকবে কত, 2, তাই না। তাহলে উপরে 7 ফ্যাক্টোরিয়াল, এটাকে আলাদা করে ফেললাম, কারণ গুণ এটা আলাদা করা যায়, সমস্যা নেই। তাহলে এটা তো সরাসরি উত্তর এটাই। তাহলে দেখেন আপনি যদি এটার সাথে এটা তুলনা করেন তাহলে এটা কিন্তু দ্বিগুণ পরিমাণ, এর দ্বিগুণ হচ্ছে এটা, তার মানে উত্তর হবে কত, দ্বিগুণ। কথাটা ক্লিয়ার। আপনি চাইলে এভাবে বের করতে পারেন, এটা হচ্ছে এমসিকিউ আনসারের জন্য এটা বেস্ট। আমি আমার বইতেও এভাবে সমাধান দিইনি, কারণ বইতে একটা সবসময় নিয়ম মেনে সমাধান দিতে হয়, আপনি চাইলে এটা ফলো করতে পারেন। ক্লিয়ার। এবার আসেন, অথবা আপনি এই টোটালটাই মান ভাঙাবেন, এই টোটালটার মান ভাঙাবেন, ভাঙিয়ে দেখবেন কোনটার কত গুণ। যেমন বইতে যদি দেখেন যে এই ক্যালকুলেটর মানটা আছে 5040,
কত আসছে? 5040। তার আগে আমি একটু আপনাদের কমেন্টটা নিতে চাচ্ছি যে এইভাবে কনসেপ্টটা বুঝতে পেরেছেন কিনা। যদি বুঝতে পারেন তাহলে দ্রুতই এস লিখে কমেন্ট করুন প্লিজ, খুব দ্রুতই এস লিখে কমেন্ট করুন। গুড। আর আপনি যদি এটা ডিটেলস করেন এটা অনেক সময় যাবে। যেমন এখানে 5040 আসছে, এখানে 2520 আসছে, তার মানে এটার কত গুণ? দ্বিগুণ, রাইট? তার মানে উত্তর হবে দ্বিগুণ। কিন্তু এইভাবে আপনি সলভ করতে যাবেন না, কারণ খামোখা আমার এসব দরকার নেই তো, তাই না? আমরা এই টাইপের আরও একটা অঙ্ক করি, তাহলে কনসেপ্টটা আপনাদের একদম ক্লিয়ার হয়ে যাবে। ওকে, যেমন এখানে বলা হচ্ছে রাজশাহী, রাজশাহী, তারপর তুলনা করা হচ্ছে বরিশালের সাথে। ওকে, রাজশাহী এবং বরিশাল এই দুটোর মাঝে আমার তুলনা করা হচ্ছে। তাহলে এখানে আমরা উপাদানগুলো দেখি, 1 2 3 4 5 6 7 8 8। আর রিপিট নেই, এ রিপিট আছে, তাহলে এ আছে 2টি, জে রিপিট নেই, এস রিপিট নেই, এইচ রিপিট আছে, এইচ আছে 2টি, তার মানে কি এস নেই, আইও রিপিট নেই, ব্যাস। এটি হচ্ছে এর উপাদান, এর প্রয়োজনীয় তথ্য। তাহলে বরিশালের প্রয়োজনীয় তথ্য কি কি? 2 3 4 5 6 7, 7টা। বি রিপিট নেই, এ রিপিট আছে, তাহলে এ হচ্ছে আমার কয়টা? 2টা। আর রিপিট নেই, আই রিপিট নেই, এসও নেই, অ্যালও নেই, রাইট? তাহলে কি এর উপাদান হচ্ছে এটা। তাহলে যদি এর বিন্যাসটা আমি দেখি, তাহলে এর বিন্যাসটা হচ্ছে, বাহ, আগের মতো প্রায় সেম মনে হচ্ছে। তাহলে এটা 8 ফ্যাক্টোরিয়াল, এখানে 2 ফ্যাক্টোরিয়াল, 2 ফ্যাক্টোরিয়াল। আমার টার্গেট হচ্ছে এরকম সাজানো। তাহলে এই 7 ফ্যাক্টোরিয়ালকে এখানে 8 গুণ করলাম, তারপর এখানে একটা ভাঙিয়ে ফেলি, আরেকটা ওই অবস্থায় রেখে দিই যেহেতু ওটা আছে। তাহলে এটি দিয়ে এটি কাটলে 4। তাহলে দেখুন তো 7 ফ্যাক্টোরিয়াল 2 ফ্যাক্টোরিয়াল, তাহলে উত্তর কত হবে? 4 গুণ। উত্তর হচ্ছে কত? 4 গুণ। ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছেন, খুবই সহজ। এবার যদি আমরা ঠিক পরবর্তী অঙ্কটিতে যাই, এই টাইপের পরবর্তী অঙ্কে কি বলা হচ্ছে? এখানে বলা হচ্ছে আমেরিকা শব্দটা এবং কানাডা শব্দটা, আমেরিকা এবং কানাডা। তাহলে এদের ভিতরে আমরা দেখব। এবার লক্ষ্য করেন এখানে n এর মান 1 2 3 4 5 6 7। তাহলে এ আছে কয়টা? 2টা। এম রিপিট নেই, ই রিপিট নেই, আর রিপিট নেই, আই রিপিট নেই, সি রিপিট নেই। ওকে, তাহলে এখানে সি রিপিট নেই, এ রিপিট আছে, রাইট? তাহলে এ রিপিট আছে, এখানে কত? 1 2 3 4 5 6। এন হচ্ছে 6, তাহলে এ হচ্ছে কয়টা? 2টা। এন ডি, ও না, সরি, এ তো 3টা।
তিনটা, দেখেন এ হচ্ছে তিনটা, এ হচ্ছে কি এখানে তিনটা। এবার তাহলে আমরা কনসেপ্টটা হিসাব করি। এখন লক্ষ্য করে দেখুন যে আরেকটা কথা আমি আপনাদেরকে বলি নেই, সেটি হচ্ছে যেহেতু এটার কত গুণ, তার মানে কিন্তু এটা সেম। যেমন এটার মান যদি 5 হয়, আমি ধরে নিলাম, হুম, যাও এটা পরে আসে, আগে কনসেপ্টটাতে যাই। মোট বিন্যাস যেটা, উপরে 7 ফ্যাক্টোরিয়াল, নিচে হচ্ছে 2 ফ্যাক্টোরিয়াল, তাহলে এখানে 6 ফ্যাক্টোরিয়াল, এখানে হচ্ছে কত 3 ফ্যাক্টোরিয়াল, রাইট? এখন এবার তো ওইভাবে সাজানোটা কঠিন হয়ে যাচ্ছে, তবে আমরা সাজাতে পারি কিভাবে? এটাকে 2 পর্যন্ত নিব, রাইট? এটাকে 2 পর্যন্ত নিব, নিয়ে এর সাথে একটু হিসাব করতে হবে। যেমন এটা তাহলে উপরে 6 করতে হবে, তাহলে 7 ইন্টু 6 ফ্যাক্টোরিয়াল, এটা 2 ফ্যাক্টোরিয়ালই থাক। তাহলে এটাকে কি করব, নিচে একটু ঠিক করে দিই, নিচে 3 ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল, তাহলে উপরে 6 ফ্যাক্টোরিয়াল। দেখেন একটা অংশ কিন্তু মিলছে, মিলছে না? কিন্তু এটার এই লাইনটা যদি আপনি লেখেন, এটাকে যদি মানে আলাদা করেন, আলাদা করলে কিন্তু এরকম হবে 6 ফ্যাক্টোরিয়াল 2। কেন এরকম হবে? কারণ এটা তো নিচে, উপরে থাকলে 3ই হতো, কিন্তু এটা যেহেতু নিচে, তার মানে 1/3 হবে। তার মানে আমার কথা হচ্ছে যে এই দুটো আমি তুলনা করব। এই দুটো যদি আমি তুলনা করি, লক্ষ্য করেন, একে আলাদা করে ফেলি। ধরেন এটি হচ্ছে 7 ইন্টু 6 ফ্যাক্টোরিয়াল বাই 2 ফ্যাক্টোরিয়াল, এটা হচ্ছে 1/3 ফ্যাক্টোরিয়াল। এটা সমান চিহ্ন দেব, কারণ এটার কোনটার কত গুণ, এটা আমরা দুটোই ইকুয়াল, ফাইনালি কিন্তু আমরা দেখতেছি গুণ আকারে কত গুণ বেশি। ওকে, তাহলে এখানে এটি 6 ফ্যাক্টোরিয়াল 2 ফ্যাক্টোরিয়াল, কথাটা ক্লিয়ার? এখন দেখেন এই দুটো কিন্তু এমনি পূর্বের অঙ্কগুলোতেও তাই ছিল, যে এটার বিন্যাস আর এটার বিন্যাস আমরা তুলনা করলে যে মানটা আমরা গুণ সহ, কত গুণ ওটা সহ তুলনা করলে সেম হবে। এখন দেখেন এটা তো ফ্র্যাকশন আসলো, আমরা এক কাজ করতে পারি, উভয় পক্ষকে এটাকে তুলে দেওয়ার জন্য 3 দ্বারা গুণ করতে পারি। তাহলে 3 দ্বারা যদি গুণ করি, তাহলে এই পক্ষকেও গুণ করতে হবে, এই পক্ষকেও গুণ করতে হবে। তাহলে 3 দ্বারা যদি গুণ করি, 3 ইন্টু 7 ইন্টু 6 বাই, দেখেন, আর এটা যদি আমি 3 দ্বারা গুণ করি, তাহলে 3 কিন্তু অটো কাটা যাচ্ছে, দেখেন 3 কিন্তু অটো কাটা যাচ্ছে। তাহলে যেটা হচ্ছে আমার এখানে 3 7 21 হচ্ছে, এ হচ্ছে 21 হচ্ছে ইন্টু 6 ফ্যাক্টোরিয়াল বাই 2 ফ্যাক্টোরিয়াল হচ্ছে। আর এই জায়গায় 3 3 যদি আমরা উপরে নিচে কাটি, তাহলে সরাসরি কত হচ্ছে আমার 6 ফ্যাক্টোরিয়াল বাই 2 ফ্যাক্টোরিয়াল। তার মানে এই যে এটা হচ্ছে আমার কত, সরি, হ্যাঁ এখানে 21, এটা হ্যাঁ এটা ফ্যাক্টোরিয়াল লিখে ফেলছি। তার মানে এই 21 যদি বাদ দেই, এখানে মনে হয় কিছু তথ্য আমি নিজেই গুলিয়ে ফেলেছি, যা হোক সলিউশনটা খেয়াল করেন। 21 যদি বাদ দেই, এটা এটা সেম, এটা 21 গুণ বেশি, 21 গুণ বাদ দিলে তাহলে দুটো সেম হবে। তাহলে এটা হচ্ছে 21 গুণ, কি হবে 21 গুণ। বুঝতে পেরেছেন কিনা? আমি কনসেপ্টটার ক্ষেত্রে যেটা বলেছি যে এটার ভিতর এটা আছে কত 21 গুণ, কথাটা ক্লিয়ার? এই কারণে অবশ্যই এখানে সমান চিহ্ন ব্যবহার করা যায় না, কিন্তু আপনাদের বোঝানোর জন্য আমি সমান চিহ্নটা ব্যবহার করেছি। ওকে, বলেন বুঝতে পেরেছেন কিনা? এভাবে চাইলে আপনি সমাধান করতে পারেন, এবং আমি মনে করি এটি হচ্ছে সবচেয়ে সহজতম উপায়। না হলে আপনাকে এই টোটালটার মান বের করতে হবে, এই টোটালটার মান বের করতে হবে। একটু কমেন্টে জানান যে পারবেন কিনা। ওকে, তাহলে আমরা একটু সামনে যাই।
হ্যাঁ হ্যাঁ, খোকন রেজা ভাই অবশ্যই বেশি বোঝাবে। কারণ হচ্ছে আমি আলোচনায় সেটা বলেছি যে কনসেপ্টটা অবশ্যই তারতম্য হবে, কিন্তু আসলে আমি সমান চিহ্ন দিয়ে বোঝাতে গিয়ে ওখানে কনসেপ্টের কিছু ঘেপ তৈরি হয়ে গিয়েছিল। আশা করি বুঝতে পেরেছেন। এই জন্য ওখানে সমান চিহ্নটাকে ইউজ করা যাবে না। হ্যাঁ, সমান চিহ্নটাকে ইউজ করা যাবে না। ওকে, তাহলে 34 নম্বর আপনারা পারবেন। এবার আমি একটু ভিন্ন কনসেপ্টে যাচ্ছি। আপনারা এতটুকু আলোচনা যদি আপনাদের ক্লিয়ার হয়ে থাকে, আমি একটু ভিন্ন আলোচনায় যাচ্ছি। সেটি হচ্ছে যে আমরা বিভিন্ন শর্ত যদি থাকে, বিভিন্ন শর্তে থাকলে তাহলে এই শর্তগুলোর ক্ষেত্রে আমাদের বিন্যাসের কিছু নিয়মের পরিবর্তন হবে। সেই শর্তগুলো নিয়ে আমি একটু কথা বলবো। যেমন যে অ্যাপল শব্দটা দ্বারা আমরা শুরু করেছিলাম, ওই অ্যাপল শব্দটাই আমরা নিচ্ছি, ওই অ্যাপল শব্দটাই আমরা নিচ্ছি। অ্যাপল শব্দটা। এখন অ্যাপল শব্দটার ক্ষেত্রে একটু লক্ষ্য করে দেখেন যে আমরা এটা নর্মালি বিন্যাস করেছিলাম, আপনাদের নিশ্চয়ই মনে আছে। সাধারণ যে বিন্যাসটা ছিল, আমি যদি লিখি একদম সাধারণ বিন্যাস, ওকে, সেটি হচ্ছে আমাদের মোট বিন্যাস কত ছিল? আমরা বলেছিলাম আমাদের মোট বিন্যাসটা ছিল অ্যাপল 1 2 3 4 5, আপনার 5 ফ্যাক্টোরিয়াল ছিল, আর এখানে 2 আছে, 2 ফ্যাক্টোরিয়াল ছিল, রাইট? তাহলে এখানে আমরা যদি এটা হিসাব করি, তাহলে আমরা সরাসরি যদি বলি এটি হচ্ছে 120, এটি 2, তার মানে কত? 60, এটা একটা ফ্যাক্ট। এখন বিন্যাসগুলো কি কি ছিল সেটাও আমি একটু জেনে নিচ্ছি। এখানে যদিও পাঁচটার ক্ষেত্রে অনেক লম্বা সময় লাগবে, সো আমি আর ওদিকে আগাচ্ছি না। এখন লক্ষ্য করে দেখেন এখানে অনেকগুলি শর্ত থাকতে পারে। শর্ত কি? যেমন আমার এখানে ভাওয়াল যদি চিন্তা করি, এ আর ই হচ্ছে আমার ভাওয়াল, আর পি পি এল হচ্ছে আমার কে কনসোনেন্ট। এখন আমি যদি এটা হিসাব করি যে কনসোনেন্ট হচ্ছে আমার কে কে, পি পি আর এল, আর ভাওয়াল হচ্ছে আমার এ আর ই, এটা হচ্ছে ভাওয়াল। এখন আপনাকে প্রশ্ন করা হলো যে ভাওয়ালগুলো মানে অ্যাপল শব্দটির ভাওয়ালগুলো একত্রে রেখে, আমি কি বলছি ভাওয়াল, আমি আবারও বলছি যে অ্যাপল শব্দটির ভাওয়ালগুলো একত্রে রেখে কত উপায়ে বিন্যাস করা যায়। মানে ভাওয়ালগুলো একত্রে রাখার অর্থটা হচ্ছে ঠিক এরকম। ধরেন আমি একটু উদাহরণ দিয়ে ব্যাপারটা ধীর স্থিরভাবে বোঝাই, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। এখানে তো অ্যাপল শব্দটা হচ্ছে এটা, তাই না? এখন ধরেন ভাওয়ালগুলো একত্রে রাখা মানে এই দুই পাশে থাকতে পারবে না, তার মানে তারা একসাথে থাকবে। কি থাকবে? একসাথে থাকবে। আপনি যদি একে শুরুতেও আনেন তাহলেও সে একসাথেই থাকবে। কথা বুঝতে পারছেন? অর্থাৎ এটা একটা শর্ত যে এই ভাওয়ালগুলো ধরেন এরা পিটাপিটি ভাই বোন, আর এরা হচ্ছে অন্যরা। এখন ঘটনা হচ্ছে এই এরা যারা ভাওয়াল একই গোত্রের, এরা ওদের সাথে মিশতে পারবে না, অর্থাৎ ওদের সাথে মিশতে পারবে না। কিন্তু আমাদের আগে কিন্তু এই টাইপের শর্ত ছিল না। আমরা যখন এটা বের করলাম, এটা কে কার সাথে মিশবে সে ব্যাপারে কোনো শর্ত ছিল না। যার সাথেই মিশুক, আগে এর সাথে যাক অথবা এর সাথে যাক, কোনো সমস্যা নেই। কিন্তু এখন যে শর্তটা দেয়া হলো যে ভাওয়ালগুলো সবসময় একত্রে থাকবে, অর্থাৎ ভাওয়ালগুলো এদের সাথে মিশতে পারবে না, অর্থাৎ যখনই যেখানেই যাক একসাথে যাবে। ধরেন আপনি যদি মাঝে যায় তাহলেও ও একসাথেই থাকবে, ওরা মানে আলাদা হবে না। কথাটা ক্লিয়ার? অর্থাৎ যেখানেই থাকবে তারা কি থাকবে? একসাথে থাকবে, এভাবে থাকবে না। এটাই হচ্ছে ভাওয়াল একসাথে থাকা। এখন ভাওয়ালে একসাথে থাকা মানে লক্ষ্য করে দেখুন যে আমার কিন্তু
এখানে এই যে বিন্যাস যখন আমি করব, এই তিনটা আর এই তিনটা, এই এই দুটো কিন্তু সবসময় একসাথে যাচ্ছে, যেখানেই যাচ্ছে একসাথে যাচ্ছে। যেখানেই যাচ্ছে একসাথে যাচ্ছে, মানে আমাদের বিন্যাস হওয়ার একটা শর্ত হচ্ছে, শর্তটা কি? বিন্যাস হওয়ার একটা শর্ত হচ্ছে যে এদের প্রতি মুহূর্তে জায়গা চেঞ্জ করতে হবে, কারণ একই জায়গায় দুইবার থাকলে তখন কিন্তু সেটা আর বিন্যাস হয় না। মানে প্রতি মুহূর্তে, অতীত থেকে আমি গত ক্লাস থেকে এখন পর্যন্ত একটা জিনিস বুঝিয়েছি যে একই জায়গায় সে দুবার থাকতে মানে সেম হলেই ওটার বিন্যাস হবে না, প্রতি মুহূর্তে চেঞ্জ হতে হবে। কিন্তু এখানে যেহেতু এটা শর্ত, ও যখন সামনে আসতেছে তখনও একসাথে, যখন মাঝে যাচ্ছে তখনও একসাথে, রাইট? এই কারণে এই এখানে উপাদান সংখ্যা আপনাকে এই টোটালটা মিলে একটা ধরতে হবে, আর এখানে এদেরকে মিলে তিনটা ধরতে হবে, কারণ এ স্বাভাবিক নিয়মে যে আমার এখানে তাহলে এই শর্তে উপাদান কয়টা? এই শর্তে উপাদান ছিল আমার n সমান 5, কোনো শর্ত ছাড়া উপাদান ছিল আমার 5টা, কিন্তু এই শর্তে উপাদান হবে, দেখেন আমি আপনাদের এখানে আরো চমৎকার কনসেপ্ট বোঝাবো, একটু ওয়েট করুন। যে শর্ত সহ উপাদান হচ্ছে, এটা হচ্ছে একটা, আর বাকি তিনটা, অর্থাৎ দুটো ভাওয়াল মিলে একটা ধরা হচ্ছে, আর বাকিগুলো সেম আগে যেভাবে ভেবেছেন, কারণ এদের ব্যাপারে তো কোনো শর্ত নেই। তাহলে আমাদের টোটাল উপাদান আমাদের এখানে হচ্ছে কয়টা? 4টা, অর্থাৎ n সমান এখানে আমার হয়ে যাচ্ছে 4টা। তার মানে আমরা প্রথমত যেটা মনে করব, যখনই এই ধরনের শর্ত থাকবে যে ভাওয়ালগুলো একসাথে, তখন ভাওয়ালগুলো একসাথে করবেন, করার পর ধরে নেবেন এরা মিলে একটা বিন্যাস, মানে এদের মিলে উপাদান কয়টা? একটা, বিন্যাস না সরি, উপাদান একটা, আর বাকিগুলোর উপাদান স্বাভাবিক নিয়মে হিসাব করবেন, 1টা 2টা 3টা। ক্লিয়ার? এখন বলেন উপাদান হিসাব করার বিষয়টা বুঝতে পেরেছেন কিনা? যদি ভাওয়ালগুলো একসাথে থাকে এই শর্ত বলা হয়। প্লিজ একটু দ্রুত কমেন্ট করুন। ওকে, এবার লক্ষ্য করেন, এবার হচ্ছে যে আমাদের যদি এটি হয় তাহলে আমরা বিন্যাসটা কিভাবে করব? প্রথমত একটু লক্ষ্য করেন, তাহলে আমাদের এখানে 4টা উপাদান, 4টা উপাদান, তাহলে বিন্যাসটা হওয়ার কথা এটা মিলে একটা, আর এখানে হচ্ছে 3টা, তাহলে আমার বিন্যাসটা হচ্ছে আমার দেখেন বিন্যাসটা আমরা দাঁড় করাচ্ছি, তাহলে 4 ফ্যাক্টোরিয়াল বাই, এখানে আগের মতোই পি দুটো আছে, 2 দিয়ে ভাগ দেন, যদি না থাকতো তাহলে আমরা 2 দিয়ে ভাগ দিতাম না। ক্লিয়ার? তাহলে এইটুকু হয়ে গেল। কিন্তু এবার আসেন মূল বিষয়টাতে, মূল বিষয়টা ভালো করে একটু খেয়াল করেন। এই যে আমি এখানে লিখলাম, দেখেন যে পি, ভালো করে বোঝেন, এখানে বলছি যে ভাওয়াল দুটো একসাথে থাকবে। এখন তারা একসাথে থাকবে ঠিক আছে, কিন্তু এর মানে এই নয় যে, দেখেন এখানে কনসেপ্টটা আমি আবারও বলছি যে আপনার যদি এই শর্ত থাকে ভাওয়ালগুলো একসাথে, তাহলে এটা মিলে একটা কল্পনা করতে হবে যে একটা উপাদান, অর্থাৎ যখন একে নিয়ে বিন্যাস করবেন তখন ভাববেন যে প্রতিবার সে যেখানে যাচ্ছে একটা উপাদান হিসেবে যাচ্ছে, কারণ টোটালটা এখানে আসছে, টোটালটা এখানে যাচ্ছে, টোটালটা শেষে যেতে পারে, এই কারণে তাকে একটা উপাদান হিসেবে কী করা হচ্ছে? চিন্তা করা হচ্ছে। এখন দেখেন এর সলিউশনটাও আসবে, একটু ওয়েট করুন। যে একটা হিসেবে চিন্তা করা হচ্ছে, তার মানে এখানে 3টা এখানে একটা, তাহলে n হচ্ছে 4টা। এখন তাহলে এটাকে এখন আপনি স্বাভাবিকভাবে চিন্তা করেন, স্বাভাবিকভাবে চিন্তা করতে গেলে 4টা উপাদান, 4টা উপাদান উপরে লিখছেন, আবার পি আছে 2টা, তাহলে পি 2 দ্বারা ভাগ করলেন, তাহলে এইটুকু আপনি করলেন। কিন্তু এখানে আরও একটা কাজ করতে হবে, একটু খেয়াল করেন, ভালো করে বোঝেন।
এবার আমাদের যে কাজটা করবে, লক্ষ্য করেন, এ এখানে আছে, ধরেন আপনি এইটুকু আগের মতোই রেখে দিলেন, কিন্তু এখানে শর্ত দিচ্ছে যে তারা একসাথে থাকবে, কিন্তু তারা নিজেরাও কিন্তু নিজেদের ভিতর জায়গা চেঞ্জ করতে সমস্যা নেই। শর্ত হচ্ছে একসাথে থাকবে, কিন্তু তাদের মধ্যে জায়গা চেঞ্জ করতে কোনো বাধা নেই, অর্থাৎ তারা নিজেদের মাঝে খেলতে পারবে। কথাটা ক্লিয়ার? মানে বিন্যাস হওয়ার শর্তই হচ্ছে আপনাকে খেলতে হবে, এক জায়গায় থাকলে বিন্যাস হবে না। তাহলে যদি এমন হতো যে তারা নিজেদের মধ্যেও খেলতে পারবে না, তাহলে আমার উত্তরে এটাই হতো। ক্লিয়ার? এখন লক্ষ্য করেন, তারা নিজেদের মধ্যে তো ই আগে চলে আসতে পারে, এ পরে চলে যেতে পারে, পারে কিনা দেখুন তো। সেম রেখেও আমরা একটা বিন্যাসের সংখ্যা বেড়ে গেল না? দেখেন, তারা যেহেতু নিজেদের মধ্যে কি করতে পারে, খেলতে পারবে, তার মানে কি, খেলে এ এখানে আসলো, এ এখানে গেল, তাহলে এইটুকু সেম রাখার পরও আমার এর মাঝে কি বিন্যাস বেড়ে গেল না? এইটুকু বুঝতে পেরেছেন কিনা খুব দ্রুত একটু কমেন্ট করুন। যেমন এই যে আমি যদি শুরুটা দেখি, শুরুটা তো সেম, ধরেন এটা সেম রাখলাম, ই এখানে চলে আসলো, এ এখানে চলে আসলো, পি পি এল, দেখুন তো সেম রাখার পরও আমার বিন্যাস বেড়ে গেল কিনা? দ্রুত একটু কমেন্ট করুন যে এইটুকু বুঝতে পেরেছেন কিনা। ওকে, এখন আসেন, আমরা যখন বিন্যাস করব, আপনার গুণন নীতিটা কি আপনাদের মনে আছে? আমি যে গুণন নীতিটা পড়িয়েছিলাম, নিশ্চয়ই মনে আছে। খেয়াল করেন, আমি খুব ঠান্ডা মাথায় ধীরে ধীরে এগোচ্ছি। তাহলে এদের বিন্যাসটা আমি যদি আলাদাভাবে বলি, এদের মাঝে উপাদান কয়টা? দুইটা। তাহলে দুইটা, এদের মাঝে তো আর রিপিট নেই, তার মানে কি সরাসরি এরা দুটো করে বিন্যাস তৈরি করবে। ক্লিয়ার? এরা নিজেদের মাঝে দুটো করে, দেখেন ওই প্রমাণ দেখেন, দুটো করে বিন্যাস তৈরি করবে, এখানে দুটো, এখানে দুটো, এবং সেটা আপনাকে এই মূল বিন্যাসের সাথে গুণ করতে হবে। অর্থাৎ এদের মাঝে যে বিন্যাসটা হবে সেটা আর মানে দেখেন, এদের মাঝে যে বিন্যাসটা হবে সেটা গুণ করতে হবে। এখন প্রশ্ন করতে পারেন কেন গুণ করতে হবে? দেখেন, এই কারণে গুণ করতে হবে, বলেন তো এখানে আমার উপাদান কয়টা? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, পাঁচটা উপাদান। আপনাদের নিশ্চয়ই মনে আছে যে কোথা থেকে, চট্টগ্রাম থেকে আমরা ঢাকা থেকে সিলেট এই জায়গায় গিয়েছিলাম। তখন আমি বলেছিলাম যে আপনাকে দেখতে হবে যে টোটাল রাস্তাটা আপনি অতিক্রম করেছেন কিনা। তাহলে এখান থেকে এই উপায়গুলোর সাথে আপনি এই যে উপায় ছিল এটা গুণ করেছিলেন। কেন গুণ করেছিলেন? আমি বলেছিলাম এটি একটা আরেকটার উপর কি নির্ভরশীল। কারণ কি? কারণ তাকে চট্টগ্রাম থেকে সিলেটে পৌঁছতে হলে তাকে অবশ্যই শুধু এইটুকু অতিক্রম করলে হবে না, তাকে এখান থেকে এইটুকু অতিক্রম করতে হবে। এই কারণে একটা আরেকটার উপর নির্ভরশীল হলে আমরা কি করব? গুণ করব। আমি বলেছিলাম, লক্ষ্য করে। এখন আপনি এই যে পাঁচটা উপাদান, একটা, দুইটা, তিনটা, পাঁচটা উপাদান নিয়ে কিন্তু আপনাকে প্রতিবার বিন্যাস করতে হবে। দেখেন, 1 2 3 4 5টা, তাই কিনা? আপনি যদি এইটুকুর মানে এটাকে একসাথে আর এটার চারটা উপাদানের যদি আপনি বিন্যাস করেন, তাহলে তো ব্যাপারটা এমন হলো যে টোটাল বিন্যাস করতে হবে পাঁচটা। ধরেন এখানে একটা রেখে, দেখেন আপনি এই ঢাকা পর্যন্ত পৌঁছলেন, কিন্তু আপনি সিলেট পর্যন্ত পৌঁছতে পারবেন না। কারণ
এখানে আপনি টোটালটাকে একটা ধরে 4টা উপাদানের বিন্যাস করেছেন, কিন্তু আমাদের উপাদান 5টা, তার মানে প্রতিবার 5টাই লিখতে হবে। দেখেন 1 2 3 4 5, 1 2 3 4 5, প্রতিটা 5টাই লিখতে হবে। তার মানে কি, এই যে এই টোটালটার 4টা উপাদানের যত উপায় আছে, এর যত উপায় আছে, এবং বাকি যে দুটো রাখছেন এর যত উপায় আছে, ঠিক যেটা আমরা এখানে করেছিলাম, এর যত উপায় আছে, এর যত উপায় আছে, এই দুটোকে আমরা গুণ করেছিলাম। ব্যাস, তাহলে কি এই দুটো থেকে যে ফ্যাক্টোরিয়াল আসবে, এই 4টা থেকে যে ফ্যাক্টোরিয়াল আসবে, এই দুটো আমাকে গুণ করতে হবে। আমি অনেক ধীর স্থিরভাবে এগোচ্ছি। এখন বলে এই কেন গুণ করব সেটা বুঝতে পারছেন কিনা? দ্রুত কমেন্ট করেন। আপনি যদি পূর্বের ক্লাসগুলো না করে থাকেন, তাহলে অন্তত এই বিশ্বাসটুকু রাখেন যে এই টাইপের অঙ্ক যদি হয়, ভাওয়েল যদি আলাদা একসাথে রাখতে বলে, তাহলে একটা আরেকটা নির্ভরশীল হবে টোটাল 5টা হওয়ার জন্য। কথাটা ক্লিয়ার? অর্থাৎ এখান থেকে সিলেট পৌঁছার মতো করে শেষ পর্যন্ত পৌঁছতে গেলে এটা এটার উপর নির্ভরশীল থাকবে। ক্লিয়ার? ওকে, এখন লক্ষ্য করে দেখেন, আমি এবার একটু সামনে এগোতে চাচ্ছি। হ্যাঁ, যারা দুর্বল তাদের কাজ হচ্ছে আপাতত এটা বুঝে ফেলা যে যখন ভাওয়েলগুলো একসাথে থাকবে, ভাওয়েলগুলোর মাঝের বিন্যাস সংখ্যা, ওইটা আমাকে কি করতে হবে, আলাদা করে গুণ করতে হবে। প্রথমত একসাথে কল্পনা করে বিন্যাস সংখ্যাটা বের করবে, তারপর ভাওয়েলের মাঝের বিন্যাসটাকে এর সাথে গুণ করতে হবে। ক্লিয়ার? ওকে, তাহলে আমরা যদি এবার এটাকে চিন্তা করি, তাহলে কি দাঁড়াচ্ছে দেখেন। তাহলে এখানে হচ্ছে আমার 24 আর এখানে 2, তার মানে 48, 48-এর অর্ধেক কত হবে, 24 হবে। তাহলে ভাওয়েলগুলো একসাথে যদি থাকে, সেই ক্ষেত্রে বিন্যাস সংখ্যা হচ্ছে আমার কয়টা, 24টা। এখন খেয়াল করে দেখেন, এখন আমাদের ভাওয়েলগুলো, যেমন আমি যদি অ্যাপল শব্দটাকে আমি আবার নেই, আবার যদি নেই, ধরেন এ ই পি পি এল, ধরেন ভাওয়েলগুলো একসাথে আছে, এমনও থাকতে পারে আমি যে টোটাল বিন্যাসটা করেছি, টোটাল বিন্যাস কয়টা আমার, 60টা। টোটাল বিন্যাস কয়টা আমার, 60টা। বিনয়, আপনারা যারা কম বুঝছেন তারা অনেক দেরিতে কমেন্ট করছেন। এখন বলেন, এখন এই কনসেপ্টটা মুছে ফেলার পর যদি আপনি দেরিতে কমেন্ট করেন, তাহলে তো বোঝানোটা একটু এমনিতেই টাফ। হ্যাঁ, তাই না? ওকে, আমি খুব ছোট্ট একটা কনসেপ্ট নেব। ধরেন অ্যাপস, এটাকে দেখেন, এটা আপনি যদি একটু সাজান, আমি সরি, এটা ই দিয়ে দিই, তাহলে সুবিধা হয়, যদিও ডাবল হয়ে যাচ্ছে। অথবা এটাকে ধরে যদি আমি সাজাই, তাই কিনা, এটাকে ধরে যদি সাজাই, আমার ভাওয়েলটাকে সবসময় একসাথে রাখতে হবে, তাহলে এভাবে সাজাতে পারি। এদের মাঝে আবার এইটুকুই সাজানো যাবে, তাই কিনা। আবার পিটাকে যদি শুরুতে রাখি, দেখেন ভাওয়েলটাকে একসাথে রাখতে হবে,
ভাওয়েলটাকে সবসময় আপনি একসাথে রাখতেছেন। এখন ভাওয়েলগুলো যদি একসাথে রাখেন তাহলে লক্ষ্য করে দেখেন, এই যে ভাওয়েলগুলো একবার একসাথে রাখলেন, এই যে ভাওয়েলগুলো একবার একসাথে রাখলেন, তার মানে কি স্বাভাবিকভাবে কি উত্তর কিন্তু নর্মালি আমার 2 হয়ে যাওয়ার কথা। কিন্তু কেন 2 হচ্ছে না? দেখেন, এই যে ভাওয়েলগুলো একসাথে রাখাটাই শেষ কথা না, এটা শর্ত অনুসারে ভাওয়েলগুলো আপনি একসাথে রাখলেন, তাই না? তাহলে আপনার জানা মতে কি এটাই উত্তর হয়ে যাচ্ছে 2টা, কারণ ভাওয়েলগুলো একসাথে রাখা মানে হচ্ছে এ ই আর পি, তাই না? এ ই আর পি। তাহলে এখানে 2টো উপাদান, তাহলে এন এর মান এটা মিলে একটা, এ একটা, তাহলে 2টো উপাদান, 2টো উপাদানের কি আপনার বিন্যাস 2 হয়ে যাচ্ছে। আপনার কথা অনুসারে যে ভাওয়েলগুলো একসাথে রাখাটাই যদি সমাধান হতো তাহলে উত্তর হতো এটি আর এটি। তাহলে এই উত্তর যদি আমি 2 নেই তাহলে কিন্তু আমার এটিকে অস্বীকার করা হচ্ছে, এটিকে অস্বীকার করা হচ্ছে, এটিকে ওই যে যে ভাওয়েলগুলো আপনি একসাথে রেখেছিলেন তাদের মাঝে সে আবার বিন্যাস করছে। এখানে যে লাস্টে যে ভাওয়েলগুলো একসাথে রেখেছিলেন সে কিন্তু তাদের মাঝে আবার বিন্যাস করছে। তার মানে কি আপনি এই দুটোকে অস্বীকার করতেছেন। যদি আপনি এই কনসেপ্টের শুধু এইটুকুই বুঝেন, এইটুকুই শুধু মেনে নেন, আর যদি না মানেন তাহলে বুঝতে হবে আপনি এই দুটোকে অস্বীকার করতেছেন। ক্লিয়ার? তাহলে এই দুটোর হিসাবটা আপনি এই টোটালে নিয়ে আসবেন কিভাবে সেটাই ফ্যাক্ট। তাহলে প্রথমত হচ্ছে এ ই পি, এখানে এটাও মিলে একটা উপাদান, এটা মিলে একটা উপাদান, তাহলে আমাদের n এর মান হচ্ছে 2, তাই না? যেহেতু n এর মান 2 তাহলে আমাদের এখানে আসবে 2 ফ্যাক্টোরিয়াল, 2 ফ্যাক্টোরিয়াল। এখন আমি বলছিলাম যে এদের মাঝে যারা ভাওয়েলগুলো একসাথে ছিল তারা যে বিন্যাস করছে সেটাও এখানে আমাকে নিতে হবে। ক্লিয়ার? এটা নেওয়ার উপায় কি? নেওয়ার উপায় হচ্ছে ওই ভাওয়েল নিজেদের মাঝে কিভাবে বিন্যাস করে। দেখেন এ ই, এখানে 2টো উপাদান, তার মানে n এর মান কত 2, তার মানে কি এর বিন্যাসটাও কি হবে 2 ফ্যাক্টোরিয়াল। এখন প্রশ্ন হচ্ছে আপনি কেন গুণ করবেন? গুণ এই কারণেই করবেন, আপনি লক্ষ্য করে দেখুন আপনি 3টা বর্ণের কি করতেছেন, বিন্যাস করতেছেন। দেখেন তো আপনি এটা বিন্যাস করলেন, এবার কি এদের কোনো এটাকে বাদ দিয়ে কি আবার বিন্যাস করা যাবে? যাবে না। তার মানে কি এটা থাকতেই হবে। এটা থাকা মানেই কি আপনি এই বিন্যাসের উপরও আপনি নির্ভরশীল, আপনি এটা বাদ দিয়ে কিন্তু যেতে পারবেন না। তার মানে কি আপনি এটার সাথে এর উপরও নির্ভরশীল যদি মোট বিন্যাস আপনি পেতে চান। এই কারণে যখনই আপনি নির্ভরশীল লক্ষ্য করেন তখনই আপনাকে সেটা গুণ করতে হবে। ক্লিয়ার? তাহলে দেখেন এবার রেজাল্ট আমার কত হচ্ছে 2 × 2 অর্থাৎ 4। এবার তাহলে এটাকেও কাউন্ট করা হলো, এটাকেও কাউন্ট করা হলো। আর এটা সবচেয়ে সহজ যে কনসেপ্ট, দেখবেন বিন্যাসের একটা কনসেপ্ট থেকে আরেকটা কনসেপ্টের উপস্থাপনা প্যাটার্ন এত যোজন দূরে যে অনেক সময় দুটো কম্বিনেশন আপনারা সাধারণ শিক্ষার্থীরা করতে পারবেন না। এই কারণে এখানে নির্ভরশীলতার কনসেপ্টটা বুঝতে পারাটা অনেক বড় যোগ্যতার একটা বিষয়। দেখেন আমি যেটি বলতেছিলাম, এবার যারা পূর্বে কমেন্ট করেছিলেন তারা শুধু এতটুকু বুঝেন যে না এই নিজেদের ভিতর বিন্যাসটাকে যদি গুণ না করা হয় তাহলে আমাদের মোট বিন্যাসের সঠিক হিসাব হবে না। এইটুকু বুঝে আপনি বুঝতে পেরেছেন কিনা একটু কমেন্টে জানান প্লিজ। ওকে, এখন লক্ষ্য করে দেখুন তাহলে আপনি কেন এই বিনিময়কৃত অর্থাৎ ভাওয়েলগুলো গুণ করতেছেন, কারণ ভাওয়েলগুলো নিজেদের বিন্যাস অস্বীকার করার সুযোগ নেই।
মোট বিন্যাস নিয়ে আসার জন্য ভাওলদের ভিতর বিন্যাসটাকে আপনার মেনে নিতে হবে, অর্থাৎ আপনি ওই বিন্যাসটার উপরেও নির্ভরশীল, যার কারণে আপনাকে গুণ করতে হবে। ক্লিয়ার? ওকে, অর্থাৎ ঘটনা কমপ্লিট করার জন্য আপনাকে কি করতে হবে? গুণ করতে হবে। ওকে, এবার আসেন, তাহলে আমি দ্বিতীয় কনসেপ্টটাতে যেতে চাচ্ছিলাম। আমি সাধারণভাবে মোট বিন্যাস পেলাম, ভাওলগুলো মানে ভাওল একত্রে রেখে বিন্যাস পেলাম, তাই কিনা? ভাওল একত্রে রেখে বিন্যাস পেলাম 24। এখন আমি যদি বলি তাহলে আমরা মোট বিন্যাস পেলাম, ভাওল একত্রে রেখে বিন্যাস পেলাম। আপাতত এইটুকু আমাদের ক্লিয়ার। এবার নেক্সট, আমি যদি লক্ষ্য করি যে ভাওলগুলো একত্রে না রেখেও তো আমি বিন্যাস করতে পারি, ভাওলগুলো একত্রে না রেখেও আমার বিন্যাস হতে পারে। যেমন ওই যে আমি একটু আগে যে লিখলাম, সেখানে কিন্তু আমি শুধু দেখেছি ভাওলগুলো একত্রে রেখে বিন্যাস, তাই কিনা? সেটার উত্তর কয়টা ছিল? ভাওল একত্রে বিন্যাস ছিল, আমার উত্তর ছিল 4টা। কিন্তু সাধারণভাবে যদি আমি এটার বিন্যাস লিখি, ভালো করে বুঝেন, এ ই পি, পি এ ই, পি ই এ, লক্ষ্য করেন, ই এ পি, ই পি এ। দেখেন, আমার সাধারণভাবে মোট বিন্যাস যেটা শার্ট হয়েছিল, এক্ষেত্রে হতো কয়টা? 6টা। কিন্তু আমাদের ভাওলগুলো একত্রে বিন্যাস হয়েছিল কত? ভাওল একত্রে রেখে বিন্যাস হয়েছিল কত? এই যে ভাওল একত্রে এখানে আছে, আমি এখান থেকেই আপনাদের সরিয়ে দেখাচ্ছি। এই একটা ভাওল এখানেও আছে, এই একটা পি এ ই, এই একটা পি ই এ, এই একটা ই এ পি। দেখেন, তাহলে এই ক্ষেত্রে আমি পেলাম কয়টা? 4টা। বুঝেন বিষয়টা? তাহলে ভাওল একত্রে রেখে বিন্যাস 4টা, এটা বের করার সূত্র আমরা শিখেছি, এটা বের করার সূত্র শিখেছি। বলেন এইটুকু বুঝতে পারছেন কিনা যে ভাওল একত্রে সূত্র ফেলে 4টে বের করতে পারবেন কিনা? মোট বিন্যাস মানে টোটালটার বিন্যাস যেটা, এটা সূত্র ফেলে বের করতে পারবেন কিনা? দেখি কে কে পারবেন, ইয়েস লিখে একটু কমেন্ট করেন। দেখি এবার একটু কমেন্টের পালা, কে কে পারবেন। গুড। তাহলে লক্ষ্য করেন, যদি এটি সত্য হয়, ভালো করে খেয়াল করে দেখেন, আমাদের যদি বলা হয় ভাওল একত্রে না, ভাওল একত্রে থাকতে পারবে না, যদি এই শর্তটা দেওয়া হয়, এই শর্ত যদি দেওয়া হয় যে ভাওল একত্রে থাকতে পারবে না, তাহলে কোনটা কোনটা দেবেন? আপনি এই যে একটা পাবেন, এই একটা পাবেন, এখান থেকে এই একটা পাবেন, ই পি এ, সরি, তার মানে কয়টা পাবেন আপনি? এখানে এই দুটা পাবেন, রাইট? তাহলে দেখেন, আমরা যখন মোট বিন্যাস বের করি, তখন ওই বিন্যাসের টোটাল যে বিন্যাস থাকে, সেখানে ভাওল যদি একাধিক থাকে, তখন বুঝতে হবে
সেখানে ভাওয়াল একত্রের বিন্যাসগুলোও থাকে, ভাওয়াল একত্রে থাকে না ওই বিন্যাসগুলোও থাকে, রাইট? তার মানে ভাওয়াল একত্রে থাকে আর ভাওয়াল একত্রে থাকে না, এই দুটো সমানই হচ্ছে আমার কি মোট বিন্যাস। বলেন এবার এইটুকু বুঝতে পারছেন কিনা, একটু কমেন্টে জানান। অর্থাৎ 6টি সমান সমান হচ্ছে এটা, খুব দ্রুত কমেন্টে জানান বুঝতে পেরেছেন কিনা। আমি ক্লাসের একদম শেষের দিকে চলে আসছি। গুড। তাহলে দেখেন, পরীক্ষার হলে যদি কখনো এই প্রশ্নটা জানতে চাওয়া হয় যে ধরেন APE এর সবকটা বর্ণ নিয়ে যদি আমরা বিন্যাস করি, অর্থাৎ একে বিন্যস্ত করি, তাই ভাওয়ালগুলো একত্রে থাকবে না, এরকম বিন্যাস কয়টি হবে? তাহলে উত্তর হবে 2টি। এখানে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এটি বের করার জন্য যেমন আপনি একটি সূত্র ইউজ করেছেন, সেটি কি সূত্র ইউজ করেছেন? n ফ্যাক্টোরিয়াল বাই p ফ্যাক্টোরিয়াল q ফ্যাক্টোরিয়াল এবং r ফ্যাক্টোরিয়াল, রাইট? আবার এটার জন্য আপনি একটা সূত্র ইউজ করেছেন, সেটি কি ছিল? যে ভাওয়ালগুলো একত্রে নিয়ে এইটুকু নিয়ে আপনি একটা সূত্র ইউজ করেছেন, তাই কিনা? 2 ফ্যাক্টোরিয়াল, আবার ভাওয়ালগুলো নিয়ে আরেকটা এর সাথে গুণ করেছেন। তার মানে কি এটার একটা সূত্র আপনার জানা আছে, কিন্তু ওটার কোনো সূত্র নেই। তাহলে আপনাকে কি করতে হবে? আপনাকে যেটি করতে হবে, মোট বিন্যাস আগে বের করবেন, বের করার পর ভাওয়ালগুলো একত্রে আছে এটার বিন্যাসটা বের করবেন, বের করে মোট বিন্যাস থেকে আপনাকে কি করতে হবে? ভাওয়াল একত্রে আছে এটাকে কি করতে হবে? বিয়োগ দিতে হবে। তাহলে ভাওয়াল একত্রে নেই যে বিন্যাসগুলো সেগুলি আপনি পাবেন। এটি হচ্ছে কৌশল। বলেন বুঝতে পেরেছেন কিনা? আশা করি তাহলে এটা পারবেন। প্রয়োজনে ভিডিওটা আরো একাধিকবার দেখেন। তাহলে এই অঙ্কে আমরা যদি বলি অ্যাপল শব্দটির ক্ষেত্রে যদি আমরা বলি যে অ্যাপল শব্দটিতে যদি আমরা প্রতিটি লেটার নিয়ে একে বিন্যস্ত করি, তাহলে ভাওয়ালগুলো একত্রে থাকবে না, এরকম বিন্যাসের সংখ্যা কত? তাহলে আমাদের পরের প্রশ্নটা হচ্ছে ভাওয়াল একত্রে থাকবে না, একত্রে থাকবে না, এটার বিন্যাস সংখ্যা কত হবে? তাহলে আমাদের মোট বিন্যাস থেকে এটা সমান সমান হবে মোট বিন্যাস মাইনাস ভাওয়াল একত্রে থাকবে, এটা, তাই কিনা? তাহলে ভাওয়াল একত্রে মোট বিন্যাস হচ্ছে 60, ভাওয়াল একত্রে থাকবে এটা হচ্ছে কত? 24। তাহলে কত হবে উত্তর? 34। এটাই উত্তর। বলেন বুঝতে পেরেছেন কিনা? দেখুন, একটা জিনিস সবসময় মনে রাখবেন, আমি এখন অবধি পর্যন্ত বাংলাদেশে গণিত শেখার ক্ষেত্রে আমার যে গ্যাপটা সবসময় আমার কাছে মনে হয়, আমি যেটা বারবার যেটা ফিল করেছি, সেটা হচ্ছে বিন্যাস বলেন, সমাবেশ বলেন, যাই বলেন, গণিতের ধারা থেকে শুরু করে অসমতা, সমস্ত কনসেপ্টগুলোই আমাদের একটা বিশেষ মেথডে সমাধান করা হয়। যার ফলে যেটি ঘটে সেটি হচ্ছে আমরা কখনোই এটাকে ফিল করতে পারি না। কথা বুঝতে পারছেন? যে এগুলি যে ফিল করার কনসেপ্ট, সেটা থেকে আমরা অনেক দূরে থাকি। জাস্ট একটা কৃত্রিম কিছু নিয়ম শিখে সেগুলো আমরা জাস্ট আওড়াতে থাকি। ভালো ছাত্রকে যে বেশি পরিমাণ তথ্য মুখস্থ রাখতে পারে, যে বেশি পরিশ্রম করতে পারে। তার মানে আপনি যদি ভালো বুঝেন অথবা ভালো বোঝার ক্ষমতা আছে, এরপরেও আপনি ভালো ছাত্রর তালিকায় পড়তে পারবেন না।
কেন পড়বেন না? কারণ আপনার মুখস্থ বিদ্যা কম, আপনি দেখা যায় যে অনেক বেশি পরিশ্রম করেন না, এই কারণে আপনি পারবেন না। কারণ আমাদের এডুকেশন সিস্টেমটা এমনভাবে তৈরি করা যে আমরা ওই প্রশ্নগুলোর উত্তর কখনোই খুঁজি না। কথাটা ক্লিয়ার? আমাকে যদি বলেন আমি স্টুডেন্ট খারাপ হিসেবে এই জায়গায় খারাপ, আমি কোনো কিছু না বুঝে আয়ত্ত করতে পারি না। আপনি যদি আমার 10টা তথ্য দেন, 2 দিনেও 10টা তথ্য আমি মুখস্থ রাখতে পারবো না, এটা আমাদের দ্বারা সম্ভব হয় না। এই কারণে আমি কখনোই গতানুগতিক পরীক্ষায় অন্যরা একই জিনিস না বুঝেও যে পরিমাণ নাম্বার তুলতে পারে, আমি সেটা পারি না। কেন? কারণ আমার মুখস্থ বিদ্যা নেই বললেই চলে। আমি সেটিই মুখস্থ রাখতে পারি যেটি আমি নিজ থেকে বুঝতে পারি। এখন অথচ এই সমাজে আমার প্রায়োরিটিটা আগে হওয়া উচিত ছিল, কারণ আমি বোঝার সক্ষমতাটা বেশি। কিন্তু না, সমস্যা হচ্ছে যাদের মুখস্থ বিদ্যা বেশি তারাই মূলত প্রায়োরিটি পাবে, যার ফলে বাংলাদেশে কোনো গবেষক বলেন, কোনো চিন্তক বলেন, এগুলি জন্ম নিচ্ছে না, অথবা যারাও জন্ম নিচ্ছে তারা এই দেশে থাকে না। লক্ষ্য করো, আমরা একটু নেক্সট কনসেপ্টে যাব। এই টাইপের যে অঙ্কগুলো, এখানে কিন্তু আরো কিছু আইডিয়া আমি আপনাদের সাথে শেয়ার করব। দেখেন, সেটি হচ্ছে আমরা এই রিলেটেড এক দুটো অঙ্ক থাকলে ভালো হতো। হ্যাঁ, হুম, 40 নম্বর একটা অঙ্ক আছে, দেখেন 40 নম্বর। 40 নম্বর অঙ্কে বলা হচ্ছে স্বরবর্ণগুলো সব একত্রে রেখে কাচোয়া কে এ সি এইচ ইউ এ কাচোয়া শব্দটির বর্ণগুলোকে সাজানোর সংখ্যা কত হবে? তাহলে প্রথমত আপনাকে দেখতে হবে স্বরবর্ণগুলো একসাথে রাখবেন। এই হচ্ছে স্বরবর্ণ, এই হচ্ছে এ। তার মানে আপনার কে সি এইচ এই তিনটাকে একসাথে রাখতে হবে, আবার এ ইউ এ এটাকে একসাথে রাখতে হবে। তাহলে এইটুকু হচ্ছে আমার 3 আর এইটুকু হচ্ছে আমার 1। তাহলে n সমান সমান হচ্ছে আমার 4। ক্লিয়ার? তাহলে এই অংশটুকুর আগে কনসেপ্টটা ক্লিয়ার করি। তাহলে 4 ফ্যাক্টোরিয়াল বাই, এখানে কোনোটা রিপিট আছে এর মাঝে? না, রিপিট নেই, তার মানে সরাসরি 4 ফ্যাক্টোরিয়াল হবে। এবার আসেন এইটুকুর আমরা বিন্যাস করব। তাহলে এইটুকুতে আমার n হচ্ছে 3, আবার পি হচ্ছে এ আছে কয়টা? এ আছে 2টা। ওকে, তাহলে এর ভিত্তিতে আমাদের 3 ফ্যাক্টোরিয়াল, এ যেহেতু 2টা তার মানে কি 2 ফ্যাক্টোরিয়াল। তাহলে আমাদের উত্তর হয়ে গেল। এখানে হচ্ছে 24 আর এটি হচ্ছে আমার 6 2। ওকে, তাহলে আমরা যদি হিসাব করি তাহলে 3, তাহলে 3 72। বলেন পারবেন কিনা, বুঝতে পারছেন কিনা? উত্তর হবে 72। এবার 41 নম্বর অঙ্কটাও আপনারা পারবেন। 41 নম্বর অঙ্কটাও আপনারা পারবেন। তাহলে 41 নম্বর অঙ্কগুলো করবেন নাকি? ধরুন এই অঙ্কটাও আমি একটু করে দিচ্ছি, তাহলে আপনারা একটু চিন্তা করার জন্য সময় পাবেন। সায়েন্স। ওকে, আমি আর অল্প কয়েক মিনিট ক্লাস নিয়ে আজকের ক্লাসটি শেষ করব। সায়েন্স শব্দটা দেখেন, এই সায়েন্স শব্দটাকে বলা হচ্ছে স্বরবর্ণগুলো একত্রে রেখে। ও আরেকটা ব্যাপার, যদি এখানে একত্রে না রেখে বলতো তাহলে আপনাকে কি করতে হতো? আগে মোট বিন্যাসটা এখানে বের করে নিতে হতো। মোট বিন্যাসটা আপনি আগে বের করে নিতেন। ক্লিয়ার? তাহলে মোট বিন্যাসের ক্ষেত্রে কিন্তু 1 2 3 4 5 6 n হতো 6 ফ্যাক্টোরিয়াল, আবার এ এখানেও আছে এখানেও আছে, তার মানে কি এ থাকতো কয়টা? 2টা। ওকে, তাহলে আপনাকে যেটা করতে হতো সেটা হচ্ছে মোট বিন্যাসটা হতো 6 ফ্যাক্টোরিয়াল বাই 2 ফ্যাক্টোরিয়াল, তার মানে কত?
এটি হচ্ছে 720/2, তাহলে কত হচ্ছে এখানে 360, অর্থাৎ এটা হতো 360। আর যদি ভাউলগুলি একত্রে না রেখে বলা হতো তাহলে 360 থেকে 72 কি করতে হতো, বিয়োগ দিতে হতো। ওকে, তাহলে এটাও হোমওয়ার্ক থাকবে, আমার মনে হয় এগুলি পারবেন, ভিডিওগুলি একাধিকবার দেখার সুযোগ আছে। এবার আসেন আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা কনসেপ্ট শেয়ার করব, সেটি হচ্ছে আপনাদের যদি আবারও এই কনসেপ্টটা নিয়েও হয়তো কাজ করা যেতে পারে। সেটি হচ্ছে ধরেন এই অঙ্কটায় যদি আমি একটা শর্ত দেই যে ধরেন এই কাচুয়া শব্দটার এ দুটো যদি দুই পাশে রাখা হয়, অর্থাৎ এরা সব সময় দুই পাশে থাকবে, এদের মাঝখানে কে থাকবে, সি এইচ থাকবে, ইউ থাকবে, কিন্তু এটা সব সময় দুপাশে থাকবে। ক্লিয়ার? এটা সবসময় কি থাকবে, দুপাশে থাকবে। তাহলে একে কত উপায়ে সাজানো যাবে? এখন আপনি একটা জিনিস খেয়াল করে দেখেন, যখন এই টাইপের কোনো শর্ত থাকবে, আমি মনে হয় আজকে ক্লাসটা শেষ করবো, আবার এই জায়গা থেকে আমি ক্লাস শুরু করব, যেটা আগামী ক্লাসে এই কনসেপ্টের কিছুটা চলে যাবে। ক্লিয়ার? ওকে, আমি শুধু এই কনসেপ্টটা বলেই শেষ করতেছি। দেখেন, তাহলে দুপাশে যদি নির্দিষ্ট করে রাখতে বলা হয় যে দুপাশে এ ফিক্স থাকবে, তার মানে কি সব সময় আপনি যতভাবে সাজান না কেন, ধরেন সি আগে আনলেন, কে পরে নিলেন, এইচ ইউ, তার মানে সব সময় দেখেন তো এদের দ্বারা এরা যদি প্রতিবারই এই জায়গায় থাকে তাহলে তো এরা কোনো নতুন বিন্যাস তৈরি করতেছে না, এদের জন্য নতুন কোনো একটা লাইন তৈরি হচ্ছে না, কারণ এরা তো ওদের জায়গায় সবসময় দাঁড়িয়ে আছে। তার মানে যদি এই টাইপের শর্ত দেয় তাহলে মনে রাখবেন এদেরকে বাদ দিয়ে আপনি বিন্যাস করবেন, কারণ ওরা থাকবেই, ওরা অলওয়েজ ওদের জায়গায় থাকবে। আপনারা ইতিমধ্যে বুঝতে পারছেন যে বিন্যাস জায়গা চেঞ্জ না করলে বিন্যাস তৈরি হয় না, জায়গা চেঞ্জ না হলে কি হয় না, বিন্যাস তৈরি হয় না। তার মানে কি আপনি শুধু এইটুকু নিয়ে বিন্যাস করবেন, অর্থাৎ যাদেরকে ফিক্স করে রাখতে বলবে তাদেরকে ওই জায়গায় রেখে দেবেন, এটা মাঝে বলুক শেষে বলুক যেখানে বলুক, যেখানেই বলবে যে ওই জায়গায় তারা দাঁড়িয়ে থাকবে, তার মানে ওদের নিয়ে আর টেনশন করার দরকার নেই, ওদেরকে ওই জায়গায় রেখে দেন, অর্থাৎ নতুন করে আর বিন্যাস করতে হবে না। অর্থাৎ ওরা যেহেতু এ যদি এই জায়গায়ও আসতে পারতো তাহলে কি হতো, একটা লাইন বেড়ে যেত, তার মানে কি একটা বিন্যাস বেড়ে যেত, অথবা এই জায়গায়ও আসতে পারতো, সে যদি নড়াচড়া করতে পারতো তাহলে বিন্যাস বাড়তো এবং অনেকগুলোই বাড়তো। কিন্তু যেহেতু দুপাশে ফিক্স হয়ে থাকবে তাহলে তারা আর নতুন করে বিন্যাস তৈরি করবে না, নতুন করে ভেরিয়েশন তৈরি করবে না, তার মানে কি ওদের হিসেবে রাখা না রাখা একই কথা। কথাটা ক্লিয়ার? তাহলে এইটুকু বিন্যাস আপনাকে করতে হবে। এখানে উপাদান কয়টা, 4টা, 4 ফ্যাক্টোরিয়াল। কথাটা ক্লিয়ার? তার মানে উত্তর হবে কত, 24। বলেন এইটুকু বুঝতে পেরেছেন কিনা? একটু দ্রুত কমেন্টে জানান যে এইটুকু বুঝতে পেরেছেন কিনা। তাহলে এই কনসেপ্টের উপর দাঁড়িয়ে এখানকার সবকটা অঙ্ক আপনি করে ফেলবেন। আমি আবারও বলছি, যখনই কোথাও ঠাই দাঁড়িয়ে থাকতে বলবে মনে করবেন ও আর চেঞ্জও হচ্ছে না, ও আর নতুন করে বিন্যাস মানে নতুন করে সাজাতেও পারতেছে না। কথাটা ক্লিয়ার? ওর কোনো ক্ষমতা নেই, তার মানে কি তাকে বাদ দিয়ে বাকিদের হিসাব করবেন। ক্লিয়ার? এই হচ্ছে আমাদের মূলত শর্তমূলক বিন্যাস। ইনশাল্লাহ আগামী ক্লাসে শর্তপূর্ণ বা শর্তমূলক বিন্যাসের এই জায়গা থেকে আমি আবার আলোচনা শুরু করব ইনশাল্লাহ। তাহলে আজকের ক্লাসটি এ পর্যন্তই, যেহেতু আমার একটু পরেই ক্লাস আছে অন্য একটি, তো আজকের ক্লাসটি এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।